হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই রান্নাঘর দিয়েই। এখন ওই 12টা মতন বাজে, দুপুরে রান্নাটা করতে চলে এসেছি। আগের দিন বাজার থেকে ওই একটা কাতলা মাছ কিনলাম না, সেই মাছটাই আজকে রান্না করব। অনেক দিন হয়ে গেল মাছের কালো জিরে দিয়ে পাতলা আলুর ঝোলটা খাওয়া হয় না, তাই ভাবলাম আজ ওটাই রাঁধবো। মাছের পিসগুলো এত বড় বড় করেছে, আমারই দোষ। আমি যদি একটু বলে দিতাম একটু ছোট ছোট করতে, তাহলে মনে ভালো হতো। এই মাছটার দাম পড়েছে আমাদের $42, ভারতীয় টাকায় ওই 3500 টাকার ওপরে। এত বড় কাতলা মাছ এই প্রথম আনলাম, জানি না কেমন হবে, তবে অনেক দিন হয়ে গেছে কাতলা মাছ খাওয়া হয় না। আর এই জাতীয় বড় মাছ তো আমি ভালোবাসি, তাই একটু লোভ করেই নিয়ে নিলাম। আগের দিন যে কই মাছটা রান্না করেছিলাম, তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছো যে মাছের স্বাদটা কেমন হলো, সেটা তো আমি বললাম না। সত্যি আমার একটু ভুল হয়ে গেছে, মাছের স্বাদটা কিন্তু ভালোই ছিল। তবে ফ্রোজেন মাছ তো একটু তো স্বাদ এদিক ওদিক হয়, কিন্তু আমরা যেহেতু বহুদিন পর খেলাম, আমাদের বেশ খেতে ভালোই লেগেছিল। আর এই 3টে মাছ বাকি আছে, এই মাছ 3টে ভাজা হয়ে গেলে চটপট ঝোলটা করে ফেলবো। শাওন খানিকক্ষণের জন্য একটু ফাঁকা আছে, তাই ভাবছি ওকে নিয়ে একটা পাশেই একটা দোকান আছে, ওই দোকানটায় যাব একটা ছোট্ট ফ্রাইং প্যান কিনতে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো ফ্রোজেন থাকে, তাই প্রথমবার আমি যখন রান্না করি একটু তেল দিয়েই রান্না করি, যদি খারাপ খেতে লাগে সেই জন্য। আজ খেয়ে বুঝতে পারবো মাছের স্বাদটা কেমন। যদি ভালো লাগে খেতে, তাহলে পরের বার কম তেল দিয়েই রান্না করব। তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। এবার এই আলুগুলো একটু ভেজে নেব। এই যে ফ্রাইং প্যানগুলো আমরা ব্যবহার করি, একটা সময় পর না এগুলো খারাপ হয়ে যায়। যদিও বা এরকম ননস্টিকের ফ্রাইং প্যান বেশি দিন ব্যবহার করা উচিত না, একটা সময় পর বদলে নেওয়াই ভালো। তা আমার ঘরে যে ছোট ফ্রাইং প্যানটা রয়েছে, টুকটাক একটু ভাজাভুজি করি বা একটু ডিম ভাজা এইসব করার জন্য, সেটা ব্যবহার করছি বেশ অনেক দিন হয়ে গেল। তা ভাবলাম একটা ছোট ফ্রাইং প্যান কিনেই নিয়ে আসি। দুদিন আগে টার্গেটে গিয়েছিলাম জানো তো, তা সেরকম ভালো পেলাম না, তাই আর ওখান থেকে নিলাম না। তাই জন্য ভাবলাম আর একটা দোকানের খোঁজ পেয়েছি, সেখানেই যাব। এইসব ফ্রাইং প্যানের এই দেশে দামও রয়েছে জানো তো। এই যে আমি যেটা রান্না করছি, এটা আমার মনে আছে আমি কিনেছিলাম $28 দিয়ে, ভারতীয় টাকায় ওই 2000 টাকার ওপরে। আচ্ছা, মাঝে আমি একটু বলে দিই, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা কুচনো টমেটো দিয়ে দিয়েছিলাম। সেগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমি একটা মশলা দিয়েছি। এই মশলাটা তো তোমরা আগেও দেখেছো, আমি তৈরি করে দিই। ওই কিছুই না, একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সাথে দিয়েছি একটু আদা বাটা। মশলাটা ভালো করে কষে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। আবার কিছু ফ্রাইং প্যান কম টাকাতেও পাওয়া যায়, তবে ধরো তোমাকে সেটা একেবারে সেট কিনতে হবে। আমি যখন এই দেশে প্রথম এসেছিলাম, তখন তো বুঝতে পারতাম না যে কোন কড়াইটা ভালো হবে বা কোন ফ্রাইং প্যানটা ভালো হবে বা কোন ব্র্যান্ডটা ভালো হবে। তা আমি ওয়ালমার্টে গিয়ে একটা $32 দিয়ে একটা গোটা সেট কিনে নিয়েছিলাম। তাতে একটা বড় কড়াই ছিল, ছোট বড় দুটো ফ্রাইং প্যান ছিল। তবে তা দেখলাম বেশি দিন ব্যবহার করতে পারলাম না। যেগুলো রোজকারের ব্যবহারের কাজে লাগছিল, সেগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছিল, কোটিংটা উঠে যাচ্ছিল। তারপরে এক এক করে আমি বদলে নতুন কেনা শুরু করি। ওদিকে জলটা দিয়ে এসেছি, ঝোলটা ফুটতে থাকুক। দেখলাম ভালো রোদ উঠেছে, তাই গাছপালাগুলোকে একটু বাইরে দিয়ে গেলাম। বছরের বেশিরভাগটা সময়তেই গাছগুলো ঘরেই থাকে, তাই জন্য এই গরমের সময়টা আমি প্রায় দিনই চেষ্টা করি গাছগুলোকে একটু বাইরেই রাখার। তবে এবার হাওয়া ঠাওয়া দিলে আমি আবার সরিয়ে নিই, যদি বাই চান্স এই ওপর থেকে পড়ে যায়, কারণ মাথায় পড়লে ব্যাস, তাহলে তো হয়ে গেল। এই অ্যালোভেরা গাছটার কি অবস্থা দেখো, দুদিন ধরে না একে বাইরেই রেখেছি। ঘরে থেকে থেকে না এরকম হয়ে গেছে, জানি না গাছটাকে বাঁচিয়ে তুলতে পারবো কি না। আজকে ওই 20 ডিগ্রি মতন টেম্পারেচার দেখাচ্ছে, বেশ গরম পড়ে গেছে। তবে প্রতিনিয়ত বাড়িতে তো শুনি কি পরিমাণে গরম পড়ে গেছে গো কলকাতায়। তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো। যখনই ঘর থেকে বেরোবে মনে করে ছাতা নিয়ে বেরোবে, সাথে একটা ব্যাগে অবশ্যই করে একটা জলের বোতলও রাখবে। এই প্রচণ্ড গরমে এক ঢোক জল খেলে যেন সত্যি স্বস্তি পাওয়া যায়।
ওইদিকে একটা অ্যালোভেরা গাছ মূর্ছে পড়ে যাচ্ছে, আর এইদিকে একটা অ্যালোভেরা গাছে এমন গাছ হয়েছে যে ভারে মাটি উপড়ে বেরিয়ে যাচ্ছে। তবে এটাই যা মাটি আছে তাতে মনে হয় এটা দাঁড়াবে না, আমাকে এখানে আরও কিছু মাটি দিতে হবে, তারপরে গিয়ে গাছটা ভালো মতন দাঁড়াতে পারবে। গাছটা বেশ ভার হয়ে গেছে জানো তো, এই অ্যালোভেরাগুলো এত মোটা মোটা হয়েছে যার ফলে অনেকটা ভার হয়ে গেছে। গাছটায় কোনো রকমে একটা ঠেকনা দিয়ে এসেছি, আজকালের মধ্যেই যেতে হবে মাটি কিনতে। এদিকে ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ফ্রাইং প্যান নিয়ে যখন এত কথা বলছি, আরেকটা কথাও বলি। আমি যখন এই দেশে প্রথম আসলাম তখন আমার সাথে শাওন ছিল, তবে শাওনের তো সেরকম কিছু লাগেজই ছিল না, ও যেহেতু এখানেই ছিল তার আগে। দুজনের মিলিয়ে ফ্লাইটে অনেকটা লাগেজ আমরা পেয়েছিলাম। তখন কিন্তু আমি 2টো কড়াই, একটা হাঁড়ি, একটা প্রেশার কুকার, থালা, এরকম অনেক টুকটাক জিনিস নিয়ে এসেছিলাম। এই যে মাছের ঝোল একেবারে রেডি, ওদিকে ভাতও ফুটে গেছে, সাথে স্যালাডটাও কেটে নিয়েছি। খাওয়া দাওয়াটা শেষ করে বেরিয়ে পড়লাম, তবে বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। তা তোমাদেরকে যে গল্পটা বলছিলাম, তখন এত কিছু নিয়ে এসেছিলাম, তাতে আমার লাভই হয়েছে জানো তো। এই দেশে এসে কড়াই এদিক ওদিক করে তো আমি এখন অবধি বুঝেই উঠতে পারি না কোনটা কিনলে আমার ভালো হবে। তবে ইন্ডিয়া থেকে আনা জিনিসগুলো দেখো এখনও ব্যবহার করে চলেছি, কোনো সমস্যাই হচ্ছে না। আমি যে কড়াইটায় রান্না করি তোমাদের মধ্যে অনেকেই খুব পছন্দ করেছো, অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞাসাও করেছিলে কোথা থেকে এনেছি। তা সেই কড়াইটাও কিন্তু ওই ইন্ডিয়া থেকেই আনা। একটাই যা বুদ্ধিমানের কাজ করেছি, ননস্টিকের কোনো কিছু ইন্ডিয়া থেকে আমি আনিনি। এই দেশে ননস্টিকের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আর এই দেশের মানুষ ননস্টিকের জিনিসও দেখেছি খুব ব্যবহার করেন। দোকানটাতে ঢুকেই এত ঘরের জিনিসপত্র দেখতে পাচ্ছি, আসল জায়গায় পৌঁছতে পৌঁছতে মনে হয় অনেক বেশি সময় লেগে যাবে। কি দারুণ দেখো এই কন্টেনারটা, প্রত্যেকটা জিনিস এত সুন্দর, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি। এরকম সব জিনিস পাওয়া যায় আমাদের কলকাতার গড়িয়াহাটে। এইখানে আসার আগেও একবার গড়িয়াহাট গিয়েছিলাম, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওখান থেকে কিছু জিনিস আমি কিনে এখানে এনেওছি জানো তো, সুন্দরভাবে প্যাক করে। তবে সেই প্যাকিংয়ের সমস্ত দায়িত্ব ছিল আমার দাদার হাতে, আমার মাসির ছেলে। ও এত সুন্দর প্যাক করে দিয়েছে, কাঁচের জিনিস, চীনামাটির জিনিস দারুণভাবে এসেছে এত দূরে। এই সাদা গোল্ডেন কাপটা আমার বড় ভাল লাগলো, তাই 2খানা নিয়েও নিলাম। সেলও চলছে দেখলাম, $2 করে দাম, এমনি $3 দাম ছিল, তাতে $1 অফ। এই যে অবশেষে আসলাম, এখানেই রয়েছে সমস্ত ধরনের ফ্রাইং প্যান। এই ছোট্টর মধ্যে এটা আমার ভালো লাগলো, 9.99 সেন্টস, $10 দাম ধরো। টুকিটাকে একটু ডিম ভাজা, একটু আলু ভাজা করার জন্য যেরকম ধরনের আমি খুঁজছিলাম, এটাই আমার ভালো লাগছে, তা ওটা নিয়ে নিয়েছি। সাথে ওই 2টো কাপও নিলাম। বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, শাওনের আবার টাইম হয়ে যাচ্ছে, তাই বললো এখনই চলো। এসেছিলাম হাতে একটু সময় ছিল, টুক করে একটু ঘুরে আসি। তা যা দোকান দেখলাম তাতে অল্প সময় নিয়ে আসা যাবে না, এই দোকানে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। আমাদের টার্গেটের থেকে কিন্তু অনেক কম দাম দেখলাম জানো তো জিনিসের, বেশ ভালোই। যে ফ্রাইং প্যানটা আমি কিনলাম তোমরা তো দেখলেই, $10 দাম পড়লো। তবে এটাই যদি আমি টার্গেটে যেতাম মিনিমাম $20 দাম পড়ে যেত। টার্গেটটা আসলে এই দেশে একটু এক্সপেন্সিভ, জিনিসপত্রের দামটা একটু বেশি। তবে টার্গেট থেকে কেনার একটাই সুবিধে হচ্ছে জিনিসপত্র বড় ভালো, আর আমার সুবিধে হচ্ছে আমার বাড়ির একদম পাশে, 2 পা হেঁটেই। স্টিলের একটা ফ্রাইং প্যান দেখলাম, তবে সেটার সাইজটা বড় বড়, না হলে আমি স্টিলেরটাই কিনতাম। এই দেশে কিন্তু ননস্টিক যেমন ব্যবহার করে, অনেকেই দেখেছি স্টিল, কাস্ট আয়রন এইসবের জিনিসও খুব ব্যবহার করেন। তবে কাস্ট আয়রনের বাসনপত্রের এতই ভাঁড় থাকে, তাই আমি কিনতে চাই না। এই দোকানটার খবর আমাকে এক বান্ধবী দিয়েছিল, তবে প্রথমবার যেহেতু এই দোকানটা থেকে কিনছি, তাই প্রথমবারই একটাই প্যান কিনলাম। দেখি যদি ভালো হয় তাহলে পরের বার এসে একটা বড় দেখে কড়াইও কিনে নিয়ে যাব।
তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।